আমাদের জেলার নিজস্ব লোকাঙ্গিক এবং বিখ্যাত লোকাঙ্গিক খনগান। এই জন্য আমরা মানে ওই জেলাবাসী হিসাবে গর্বিত যে আমাদেরও একটা নিজস্ব, সব জেলার আছে, সব জেলার কিন্তু থাকে না। হ্যাঁ, আমাদের জেলার এটা আছে বলে আমরা গর্বিত। এই যে আপনি বলছেন যে কামানের গোলার চাইতেও লোকগীতি অনেক বেশি শক্তিশালী, এখনো কি এই সময় লোকগীতির প্রাসঙ্গিকতা আগের মতো অটুট রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, এখনো অটুট রয়েছে। ওই রকম গান বানতে হবে, ওই রকম গান গাইতে হবে, ওই রকম গান মানুষকে শোনাতে হবে। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথাতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা এই অনুষ্ঠানে এমন কিছু মানুষের সাথে একান্ত আলাপচারিতায় সামিল হই যার সম্পর্কে বা যাদের সম্পর্কে আপনারা জানেন কিন্তু অনেকটাই অজানা থেকে যায়। সেই মানুষগুলো যাদের সমাজের বুকে বিশেষ অবদান রয়েছে, সেই মানুষগুলোর কাছ থেকেই আমরা নানান তথ্য, নানান ঘটনা, তাদের যে জীবন দর্শন, আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি শুধু উত্তরবঙ্গই বা বলি কেন, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই লোকশিল্পী হিসাবে তার সুনাম সুবেদিত। তিনি তরুণী মোহন বিশ্বাস। আজকে আমাদের খাস কথার অতিথি তরুণী মোহন বিশ্বাস, বিশিষ্ট লোকশিল্পী। তরুণীবাবু, স্বাগত আরসিটিভিতে আসবার জন্য। তরুণবাবু, প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি যে লোকশিল্পী হিসাবে এতটা পথ পেরিয়ে এলেন, এটা মানে শুরুটা কিভাবে হলো, মানে পরিচয়টা কিভাবে এর সাথে হলো? আপনার পরিবারে কি এটা নিয়ে কেউ আগে চর্চা করতেন? এটা একটু জানতে চাই। খুব সুন্দর কথা, ঠিক বলেছেন। আমার পরিবারে আমি যেদিন মানে বুঝি যে আমি মানে এত ছোট বয়স, তখন থেকে দেখি আমাদের বাড়িতে গান বাজনা। হ্যাঁ, গান বাজনা। কি গান বাজনা? লোকগীতির গান বাজনা। এখন জানলাম সেগুলা লোকগীতি। ও তো ছোটবেলায় তো লোকগীতি কাকে বলে কি চিনতাম না, সেটা শুধু একটা গান, একটা গান। আমার বাবা গান করতেন পদ্মপুরাণ, মনসা মঙ্গল। আমার দাদারা কৃষ্ণযাত্রা, মানে ডেলি আমাদের বাড়িতে কৃষ্ণযাত্রার রিহার্সাল হতো। আমি ছোট, ওইখানে যেতাম। আর যখন একটু বড় হলাম তখন তাড়াতাড়ি মানে মা খাবার দিলে তাড়াতাড়ি খেয়ে ওইখানে চলে যেতাম। মানে এই আমার বাবা গান জানতেন, মা মেয়েলি গান জানতেন, দিদিরা গান জানতেন, আমার দাদাদের তো কোনো কথাই নাই। হ্যাঁ, মানে একটা সুরের পরিবেশেই আপনার বড় হয়ে ওঠা। হ্যাঁ গো, একদম সুরের মানে পরিবেশ। সেখানে আপনার যেমন মনসা মঙ্গল হতো, তেমনি কৃষ্ণযাত্রা হতো, তেমনি কোনো পূজা উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে, কার্তিক পূজা উপলক্ষে সারা রাত মাসিরা গান করতেন। সাংঘাতিক গানের রেয়াজ। এটা ছোট কাল থেকেই আমার পরিবারে চলে আসছে। হ্যাঁ, মানে এখনকার এই প্রজন্ম তো এগুলোকে একটা মানে কি বলবো, একটা রূপকথার গল্প বলে মনে করবে। আচ্ছা, তাদের কাছে এই যে ধরুন আপনি পদ্মপুরাণ গানের কথা বলছেন, আপনি কৃষ্ণযাত্রার কথা বলছেন, মানে সেই সময় পরিবেশটা কেমন ছিল? পাড়ার আপনি যে বাড়িতে থাকতেন, প্রত্যেকের সঙ্গে তো একটা হৃদ্যতা ছিল, যে সন্ধ্যা হলে বা কোথাও সবাই একসাথে এসে এই ধরনের একটা পালা বা গান হতো, সেই রকম কিছু যদি অভিজ্ঞতা। হ্যাঁ গো, মানে তখন মানে ওই গ্রামের মধ্যে ইলেকট্রিকের লাইট ছিল না। হ্যাঁ, লাইট ছিল না। সন্ধ্যার পরে মানে সবাই মানে ডাকাডাকি করে ডাকতো মানে পাশাপাশি বাড়ি। মানে একটা কথা বলি, আগের দিনের মানুষের কণ্ঠের যে শক্তি ছিল কল্পনা করা যায় না। আমাদের বাড়ি থেকে কাউকে যদি ডাকতো তাহলে দেখা যেত যে প্রায় রায়পুরের শেষ মাথাতে সে উত্তর নিত।
আচ্ছা, এইরকম এতটাই জোরালো কণ্ঠস্বর। এত কণ্ঠস্বর। তো ওই রকম সবাই পাড়া যারা প্রতিবেশী, তারা যারা ডেলি ডেলি আসে, রিহার্সাল দেয়, গান বাজনা করে, তাদেরকে ডাকাডাকি করা আরম্ভ করে দিল। সবাই ডেকে ডেকে চলে আসলো। একটা মানে হারিকেন, একটা একটা কুপি, হ্যাঁ, এই দিয়ে বাস গান আরম্ভ হয়ে গেল। মানুষের মধ্যে না তখন একটা আন্তরিকতা ভীষণভাবে সাংঘাতিক, ছিল। হ্যাঁ, প্রচণ্ড ছিল। মান্যতা ছিল, মানুষ মানুষকে সম্মান করতেন। যারা বড় তারা তাদেরকে প্রচণ্ড সম্মান করতেন। হ্যাঁ, কোনো করতেন না। মানে দেখা যায় যে যারা বয়সে বড়, তারা যদি মানে কম বয়সের লোককে একটা বকাঝকাও করতো, বকাঝকা করতো, একটা ফুটফোট মার দিত, দৌড়ে সে তাড়াতাড়ি ওটা মানে সম্পর্কগুলো খুব মানে সম্পৃক্ত ছিল আপনি বলছেন হ্যাঁ সেই হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ। এখন এখন তো তরুণী বাবু মানে মোবাইলের যুগ, সব মানে ইয়ং জেনারেশন বলুন, সাধারণ মানুষ বলুন, সবার হাতে মোবাইল, ফ্ল্যাট কালচার, পাশের প্রতিবেশীর সাথেও ঠিক মতো কথা বলা হয়ে ওঠে না। আপনি যখনকার কথা বলছেন তখন গোটা পাড়া, সেখানে হয়তো ধর্ম কোনো আলাদাভাবে থাকতো না, গোটা বিষয়টা নিয়ে মানুষ হিসেবেই মানুষকে কাছে ডাকার একটা অভিপ্রায় ছিল। হ্যাঁ সেটার সঙ্গে পার্থক্যটা এখন বুঝতে পারেন যে কি পার্থক্য? হ্যাঁ গো, এখন একটা একটা উদাহরণের মতো দেই। একদম। ধরেন আমার বাড়ি একটা অনুষ্ঠান, কি অনুষ্ঠান, ধরেন ওই অন্নপ্রাশনই ধরলাম, কারো একটা অন্নপ্রাশন, আমাকে তো নিমন্ত্রণ করতে হবে। ওই নিমন্ত্রণটা কখন করতে হবে জানেন? সন্ধ্যার আগে। আগে এরকম ছিল না। সবার বাড়ি গেট গেট, কেমন একটা মানে সেটা টিনের গেট হতে পারে, ওইটা দিয়ে সবাই ঘরের ভিতরে বসে মোবাইল দেখছে। ঠকস ঠকস করলেও শোনে না। অনেকক্ষণ ডাকাডাকি করলে না এই ব্যাপারে আমি নিমন্ত্রণ করলাম, লোকে বুঝলো হায় হায়। আগে এরম ছিল না, খোলা মেলা, দিল খোলা যেমন প্রাণটাও খোলা ছিল মানুষের। এখন মানুষ কেমন যেন সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, আর কারোর কিছু করা যায়। সুন্দর দিন কাটাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সত্যি আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবারে আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি প্রথম হ্যাঁ, মানে লোকশিল্পী হিসাবে কোথায় প্রথম পারফর্মটা করলেন আপনি? আমি তো ছোটকাল থেকে বিভিন্ন জায়গায় গান করি, তবে যদি আপনি বলেন যে লোকগীতি হিসাবে আপনি কোনটা আপনার উল্লেখযোগ্য, এমন উল্লেখযোগ্য বেশ কয়েকটা আছে। তার মধ্যে সবচেয়ে যেটা বলা যায় আর কি, সে ৮০ সাল হবে তখন আর কি, আমাদের রাজ্য যুব উৎসব হচ্ছে শিলিগুড়িতে। আচ্ছা, আমি সেখানে একটা ডাক পেলাম। আমি কোনোদিন শিলিগুড়ি যাইনি। আচ্ছা, কি করে যাব, কি করে না যাব, তখন আমি ওই আপনার গিয়ে ডেলি ওয়েজেস, বেকার ডেলি ওয়েজেস, আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ডেলি ওয়েজেস এই একটা কাজ করি। তা ওইখানে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে শিলিগুড়ি যাব না যাব, হ্যান ত্যান। তখন আমার স্যার ছিলেন পরিমল বাবু, পরিমল সরকার। হ্যাঁ, পরিমল সরকার, বাংলার হ্যাঁ, বাংলার অধ্যাপক। হ্যাঁ, তো উনি আমাকে সমস্ত ছবি এঁকে দিলেন। এইখান থেকে বাসে উঠবে, এইখানে নামবে, এখান থেকে রিক্সা করবে, অমুক জায়গায় যাবে, গিয়ে পরে অমুককে বলবে, হ্যাঁ, তারপরে তোমার সব ব্যবস্থা দেখবে, কোনো অসুবিধা নাই। আমার কিন্তু উল্লেখযোগ্য এবং খুব বড় অনুষ্ঠান ছাত্র যুব উৎসব একেবারে শিলিগুড়িতে। যেটা বলা হয় যে এই যে আপনি লোকশিল্পী হিসাবে বিভিন্ন জায়গায় গান গাইছেন, দেখুন এর পেছনে তো একটা অবশ্যই একটা মানে নিবিড় এবং গূঢ় একটা জীবনবোধ কাজ করে। এটার জন্য কতটা সাধনা প্রয়োজন তরুণী মোহন? হ্যাঁ, ঘটনা হচ্ছে, শুনেন, ঠিক বলেছেন আপনি। জানেন, মানুষে অনেকে শহরের মানুষ, আমি শহরের সব মানুষকে বলছি না, শহরের কিছু মানুষ মনে করেন যে ওই চকে স আর বরিকার জকে জ,
এইরকম উচ্চারণ করলেই লোকসঙ্গীত হয়ে গেল। কিন্তু না, আপনি ঠিক বলছেন, এটাও একটা বিরাট সাধনার ব্যাপার। সাধনা করতে হবে, কেননা এই সাধনাটা কিন্তু একটু মানে অন্যরকম। কি, লোকগীতি জানতে হলে, শিখতে হলে, যেই লোকগীতি আপনি শিখবেন, এটা আবার কেমন কথা, যেই লোকগীতি মানে, হ্যাঁ যেই লোকগীতি, কেননা প্রথমত আমাদের উত্তরবঙ্গ মানে জলপাইগুড়ি কুচবিহারের ভাওয়াইয়া, আপনার মালদহের গম্ভীরা, পুরুলিয়ার ছৌ, আমি যেই লোকগীতিটাই শিখব, সেই লোকগীতি অঞ্চলের মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক না থাকলে এটা সম্ভব নয়। এটা সম্ভব না, সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না। একদম নিবিড় সম্পর্ক থাকতে হবে, মানে তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে কথা বলা, তাদের জীবন মানে জীবন চর্চা, হ্যাঁ ওইটা সেটাকে জানতে হবে এবং প্রাণ দিয়ে না মিশলে সেটা জানা যাবে না। এই কিন্তু সাংঘাতিক সাধনা, বুঝলেন? ওইরকম বসে ধ্যান করলাম, ওই সাধনা এইটা না। লোকগীতি, আমি এখন যদি কেউ গম্ভীরা গান শিখতে চায়, তাকে তো এখানে বসে হবে না, মালদায় যেতে হবে। যারা করে, মানে এটা শুধু ব্যাকরণগত বিষয় নয় যে মানে আমি সা থেকে সা শিখলাম বা না, মানুষের মধ্যে ঢুকে হ্যাঁ সেটাকে উদ্ধার করে আনতে হবে, উদ্ধার করে আনতে হবে। এই সাধনাটা কিন্তু বিরাট সাধনা। ঠিক ঠিক। এবার যদি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা লোকগীতির কথা বলছি, এই লোকগীতি আসলে সাধারণ মানুষের কাছে কি বার্তা তুলে ধরে? আচ্ছা, আধুনিক প্রজন্ম তো অনেকে লোকগীতি এমনি শুনছে, ধরুন বিভিন্ন আপনি স্টেজে বলুন, বিভিন্ন শোতে বলুন, লোকগীতি গাইছে। তো আপনি যেটা বললেন যে একদম নিবিড়ভাবে সাধারণ সেই মানুষগুলোর কাছে না পৌঁছতে পারলে এটা হবে না। লোকগীতির মাধ্যমে কি আপনারা মানে সমাজের বুকে বার্তা দেন মানুষের কাছে? ও এইটা গভীর জিনিস। যেমন একটা কথা বলতে গেলে বলতে হয় যে দেখেন, সমুদ্র তো কিন্তু কিছু নেয় না, সব দিয়ে যায়। লোকশিল্পীরাও সেটাই। এই যে লোকশিল্পীর জীবন বলেন, লোকশিল্পীর দৃষ্টি, লোকশিল্পীর মন, লোকশিল্পীর মানসিকতা, তারা কিছু নিয়ে যায় না, দিয়ে যায়। যেমন আমরা কয়েকজন লোকশিল্পীর নাম বললে আপনি বুঝতে পারবেন। যেমন আমাদের আব্বাস উদ্দিন, লালন ফকির, তারপরে আপনার নিবারণ পণ্ডিত, তারপরে আপনার আরও এমন চট করে মনে পড়ছে না আর কি, মুকুন্দ দাস, চারণ কবি। চিন্তা করেন কি বার্তা দিয়েছেন। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 2 লাইন গান লিখেছেন, না গানটা বড়ই, মানে এই যে গান লিখেছেন, 2 লাইন না, এই যে গান লিখেছেন, ছেলে ফেলেতে রেশমি চুরি বঙ্গনারী, হ্যাঁ আর পড়ো না। মায়েরা পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ওই সমস্ত পোশাক পরিচ্ছদ আগুন জ্বালায় পুড়ায় ফেলত। গানের শক্তি কত! শুধু কি তাই, পরাধীন ভারতবর্ষে মানে স্বাধীন করার জন্য, হ্যাঁ যুদ্ধ তো হবেই, কিন্তু গানটাও কমানা, কামানের গুলির চেয়ে বেশি কাজ করেছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। হ্যাঁ, তো বলেন মানে লোকশিল্পীরা কি বার্তা দেয়? মানুষের মনের বার্তা দেয়। বর্তমান পরিস্থিতি যেই রকমভাবে চলে, সেই বর্তমান পরিস্থিতির
পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে ওই পরিস্থিতির থেকে কথা সংগ্রহ করে তারপরে সেই জিনিসটা সমাজের মধ্যে পরিবেশন করেন। চারটিখানি কথা না, লালন লিখেছেন এই যে আজকে মারামারি হানাহানি হ্যান ত্যান কত কিছু হচ্ছে, কি সাম্প্রদায়িকতা, হ্যাঁ এক গানে কিস্তিমাত, হ্যাঁ সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব মানে মানে কিস্তিমাত হয়ে গেল। লালন কহে জাতের জাতের কিরূপ দেখলাম না এই নজরে। চিন্তা করেন তাহলে এই যে তরুণীমোহন বাবু, চারিদিকে এই যে আপনি যেটা বলছিলেন, এত বিদ্বেষ, এত হানাহানি, মানুষ একেবারে মানে সেই যে মূল্যবোধ, সেই যে মানুষের বিষয়গুলো, সেগুলো সবকিছু এই মুহূর্তে খুব মানে একটা অস্থির বিপন্ন সময়ের মধ্য দিয়ে আমাদের যাত্রাপথ। এই ক্ষেত্রে এই যে আপনি বলছেন যে কামানের গোলার চাইতেও লোকগীতি অনেক বেশি শক্তিশালী, এখনো কি এই সময় লোকগীতির প্রাসঙ্গিকতা আগের মতো অটুট রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ এখনো অটুট রয়েছে। ওই রকম গান বানতে হবে, ওই রকম গান গাইতে হবে, ওই রকম গান মানুষকে শোনাতে হবে। তাহলে দেখবেন যে একটা যদি একটা মানে বিপরীত একটা পরিস্থিতি থাকে, আস্তে 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 সেই বিপরীত পরিস্থিতিটা একটা স্বাভাবিক পরিস্থিতি হবে। গান গান তো গান গানের আরেক নাম কি জানেন? গানের আরেক নাম জ্ঞান। অতএব গান মানুষকে সাম্য ভাব দিবে এবং মানুষকে জ্ঞান দিবে, বুঝতে শিখবে মানুষ সেই বিষয়টা। হ্যাঁ, আমরা আলোচনায় থাকবো তরুণীবাবু, তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসবো আমাদের আজকের খাস কথা অনুষ্ঠানে, যেখানে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লোকশিল্পী তরুণীমোহন বিশ্বাস। धीमा इंटरनेट आपको रोक रहा है? शहर के सबसे तेज कनेक्शन पर स्विच करें। आरसी टीवी ब्रॉडबैंड 20 MBPS से लेकर 250 MBPS तक की तेज स्पीड का आनंद ले। বিরতির পর ফিরে এলাম খাস কথা অনুষ্ঠানে, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লোকশিল্পী তরুণীমোহন বিশ্বাস। তরুণীবাবু, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। এবার আসি একটু অন্যদিকে। আমাদের জেলায় যে গানগুলো ছিল মানে একেবারে আমি বলছি লোক সংস্কৃতির একটা মূল্যবান সম্পদ, মালদাতে গম্ভীরা বললেন, আমাদের জেলাতেও খন গান। বাহ! তো এই খন গান সম্পর্কে কিন্তু আধুনিক প্রজন্ম আমি বলবো তারা প্রায় কিছুই জানেন না। মানে হয়তো এমন অনেকে আছে যারা ইন্টারনেট নিয়েও পড়াশোনা করছে, কিন্তু এই খন গানটা কি, মানে এটা কেন হয়, কি জন্য, কিভাবে এটা শুরু হয়, এটা সম্পর্কে একটু যদি আলোকপাত করেন। বাহ, খুব সুন্দর। দেখেন, আমাদের জেলার নিজস্ব লোকাঙ্গিক এবং বিখ্যাত লোকাঙ্গিক খন গান। এই জন্য আমরা মানে ওই জেলাবাসী হিসাবে গর্বিত যে আমাদেরও একটা নিজস্ব, সব জেলার আছে, সব জেলার কিন্তু থাকে না। হ্যাঁ, আমাদের জেলার এটা আছে বলে আমরা গর্বিত। তবে ঘটনা হচ্ছে এই খন গানটা মানে কি বলবো, একটুখানি ইতিহাস বলি। হ্যাঁ, একটুখানি ইতিহাস বলি। খন গানটা যখন এখন থেকে 2000 সালের 1 জানুয়ারি যখন সন্ধ্যায় বা বিকেলবেলা এই শহরের মানুষ বোম ফটকা আর আলোর রোশনাই দিয়ে রঙ্গরস করছে, করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। তখন আমরা যারা লোক সংস্কৃতি প্রিয় মানুষ শহরেরই, তাদেরকে নিয়ে আমরা ওই তাহেরপুর হাই স্কুলে এদিকে আনন্দ করে মানুষ মুড়ে মুড়ে আলো, হ্যাঁ সে, এবং শুধু তাই না, শতাব্দী বরণ। আর আমরা কিন্তু সেখানে অনেক দূরে গ্রামের মধ্যে তাহেরপুর স্কুলে বসে আলোচনা সভা করি যে আমরা আমাদের জেলার যে গর্বের খন গান সেটার একটা উৎসব করব। আর সেই মিটিংয়ে যারা ছিলেন তারা আজ
প্রায় নেই। কেউ নেই। কি বলবো, মানে মন খারাপ হয়ে যায়। এবং একাধিক ক্রমে আমরা 12 বৎসর কলকাতা থেকে, মালদা থেকে লোক সংস্কৃতি বিশেষজ্ঞ মানুষ এনে কর্মশালা করে ঠিক করা হয়েছে। ওনারা বলেছেন যে একই জায়গায় যদি প্রতি বৎসর খন উৎসব করা হয় তাহলে খনের প্রচার প্রসার ঘটবে। যতটা হবে তার চেয়ে বেশি হবে বিভিন্ন ব্লকে করলে। ছড়িয়ে দেওয়া। আমরা বিভিন্ন ব্লকে, মানে রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে 9টা ব্লকের মধ্যে প্রায় 7-8টা ব্লকে অক্লান্ত শ্রম করে, পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলো আমরা করেছি। তা এখন বলতে হয়, আপনি যে প্রশ্ন করেছেন খন কি, খনটা কি? খনটা আমাদের জেলার নিজস্ব সম্পদ, লোকাঙ্গিক বা লোক সংস্কৃতির একটা বিশেষ আঙ্গিক। বিশেষ আঙ্গিক। এটা আমাদের জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষরাই বেশি করে থাকেন। তবে সেখানে আজকালের দিনে আপনার অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে থাকছেন। এটা হলো আমাদের জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একজন বা কয়েকজন বসে ওই বিষয়ে একটা পালার মতো রচনা করা, তবে লিখিত না, মৌখিক। একটা পালার মতো তৈরি করে সেটাকে করতে 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 একটা নাটকের মতো হয়ে গেল। মানে এটা তো আমরা যেই নাটক দেখি সেই নাটক আর এই নাটক তো একরকম না। এটা হলো লোক নাটক বা লোকনাট্য। এখানে গান, সংলাপ, এই সমস্ত নাচ, সমস্ত কিছু একসঙ্গে চলে। অপূর্ব, খুব সুন্দর জিনিস। বিষয়টা কি থাকে? বিষয়টা থাকে, ধরেন আগের দিনে মানে ওই ডিলার সাহেব কি করে? ডিলার সাহেব রেশন দেয়। আচ্ছা, তো এখন দেখছে, পাড়ার লোক দেখছে ডিলার সাহেব তো রেশন দেয়, আবার অনেক দেখি মানে রিক্সা করে, ঠেলা করে কিছু কিছু মানে বস্তা ভর্তি জিনিস আবার বিক্রিও করে। তো এখন ওরা একটা খন পালা বেঁধে, চিন্তা করেন, বেঁধেছে। সেই ক্ষণের মধ্যে এমন মানে এই জন্য না লোকশিল্পীকে না লোকশিক্ষক বলা হয়, জানেন? ওই যে ওরা আর গানগুলা তো তখনকার দিনে জোরদার, জমিদার যারা শোষণ করত তাদের আঙ্গিনাতেই হতো, আবার বাগান টাগানেও হতো। তো এখন ওই খগেন বাবু হলো ডিলার। তো এখন ওনার বাড়িতেই, বহির্বাড়িতে সামিয়ানা টাঙ্গায়, ত্রিপাল টাঙ্গায় গান করতেছে। খগেন বাবু দালান দিয়েছে এসনের টাকা মারি। কত সত্যি একটা প্রতিবাদ তার বাড়িতে দাঁড়ায় বলে দিচ্ছে। তো এইরকম বিভিন্ন ঘটনা। মনে করেন মানে জমিদার তার বাড়ি চারপাশে দেখবেন অনেক ছোট ছোট খুপড়িমর ঘর থাকে। মানে ওই লোকগুলা ওই জমিদার বাড়িতেই কাজ করে, আর ওই লোকগুলার বউ জমিদার বাড়িতেই কাজ করে। ওরা ধান ধরেন কাইটা আনলো, ওরা ঝাড়াই মারাই করলো, দিন রাত 24 ঘন্টা এই করতে করতে ওদের দিন চলে যায়, এবার মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। তো এখন ওইখানে মনে করেন কোনো একটি বউ বা কারো একটি মেয়ে খুব সুন্দরী, ওই জমিদারের বা ওই জোরদারের খুব পছন্দ হলো। তাকে রেখে দিল, যে থাকতে তার আকৃষ্ট হয়ে গেল তার প্রতি। এই যে সমাজে এই জিনিসটা, বিচ্যুতিগুলোকে গানের মধ্য দিয়ে না বিচ্যুতি না, ভালো জিনিসও আছে। আমি বলছি, মানে বিচ্যুতিটাই ধরা পড়ে। তো এখন ঘটনা হলো যে এইটা সমাজের মঙ্গলদায়ক বিষয় নয়। এইটাকে
একটা পালা হিসাবে করে ফেললো, পালা হিসাবে করে সেটা পরিবেশ এইভাবে শাসন করলো। যেমন আমাদের একটা ক্ষণ আছে আপনার পিছল আমলাশরী পিছল বাউদিয়া, আচ্ছা বিষয়টা কি একটু ছোট্ট করে বলি। আচ্ছা, তো এখন ঘটনা হলো কি, মাসির মেয়ে হলো আমলাশরী, আর পিছল, এখন পিছলের বাবা নাই, ওর মা আছে, একা কি করবে, তো বলতেছে তো আমি মাসির বাড়ি চলে যাব, মাসির বাড়ি গিয়ে আমি পড়াশোনা করব। তখন তো অনেক বড় হয়েও প্রাইমারি স্কুলে পড়তো। হ্যাঁ, তো ওইখানে দেখা গেল মাসির মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেল, এবং এই নিয়ে মানে আপনার গিয়ে পালিয়ে চলে গেল। এটা সমাজে চলতে থাকলে তো সব এইটাকে মানে আটকাতে হবে। এই আটকানোর জন্যই আমলাশরী পিছল বাউদিয়া একটা, তাহলে একটা ছোট করে একটা 3-4 লাইন একটু তাহলে শুনিয়ে নি। আচ্ছা, যেমন আমাদের জেলার সবচেয়ে প্রখ্যাত ক্ষণটা হলো মানে হলো সে হলো আপনার হালুয়া হালুয়ানি, এটার নাম সবাই জানে। হ্যাঁ, তো এই হালুয়ানির বিষয়টা এরকম যে হালুয়া সকালবেলা হাল নিয়ে যাবে মাঠে, তার হালুয়ানি মানে আমাদের জেলার একটা জিনিস শুনেন, যদি কোনো বাড়ির লোক মানে বাড়ির মালিক শিক্ষক হন, তাহলে মাস্টার যদি হন, তাহলে তার বউ মাস্টার মানে ও মাস্টারি করে না, কিন্তু মাস্টার পরিচয়। তো হালুয়া বউ হালুয়ানি, মেয়ে ছেলেটা হাল চাষ করবে না, তথাপি সে হালুয়ানি। তো ওই হালুয়ানিকে ডেকে ডেকে বলতেছে যে আমি হাল নিয়ে যাচ্ছি, তুই না আমার ওই সকালের জল খাবার, এই আরেক কথা, মানে কি সকালের জল খাবারটা ওইটাকে আমরা বলি পন্থা। সেটা যদি আপনার রুটি নেয় তাও পন্থা, যদি পান্তা ভাত নেয় তাও পন্থা, যদি গরম ভাত রান্না করে নেয় তাও পন্থা, যদি মুড়ির গুঁড়া চালের গুঁড়া নেয় তাও পন্থা, ওটা পন্থা হিসাবে। হ্যাঁ, তো ওই রকম এবার হালুয়ানিকে বলছে, প্রথমে তো ডাকে হালুয়ানি গে, আর কেন ডাকাছেন মুখ, এটি আয়। হ্যাঁ, তখন বলি কি, ওইনা হাল খান জুড়ি চুবাড়ির পুপাকে, পন্থা ধরিয়া যাগে সকালে। আবার হালুয়ানি বলছে, হালুয়ানি আবার গানে গানেই উত্তর দিবে। হ্যাঁ, শোনে অমর স্বামী, পন্থা ধরিয়া যাবার পারি মনি, শোনে অমর স্বামী, এইরকম ভাবে কথায় গানে নাচে গানে পালাটা এগিয়ে যায়।
এখন আমাদের জেলাতে খনগান নিয়ে তো বিভিন্ন গবেষণাও হয়েছে, একাধিক গবেষণাও চলছে। খনগান কি আপনি মনে করছেন যে এই মুহূর্তে ধীরে ধীরে তার অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে, মানে আরো আরো আমাদের সংরক্ষণ করা প্রয়োজন ছিল না? ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। ঘটনা হলো, আমরা যখন খন উৎসবটা আরম্ভ করি তখন আমাদের জেলাতে দুইটা দল ছিল। বলে দেড় আবার কেমন? আরে একটা দলের অর্ধেক ছিল, এই জোড়াতালি দিয়ে এরম করে। তারপরে মাত্র 12টি বৎসর খন উৎসব করার পরে 20-25টা দল হয়, এবং তার মধ্যে 4-5টা দল, গ্যারান্টি দিয়ে বলতে পারি 4-5টা দল কলকাতার মতো জায়গায়, মানে অন্যান্য জেলার রাজধানী শহরে মানে পরিবেশন করার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিল। এখন সেই জিনিসটা নাই, সেই জিনিসটা নাই একেবারে। এই যে লোকশিল্পী হিসাবে দীর্ঘদিন ধরে আপনি কাজ করে আসছেন, এবং শুধু গান তো নয়, মানে আমি বলছি এটা একটা আন্দোলন আর কি। হ্যাঁ, এই আন্দোলনের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত। এখানে কোথাও মানে কোন মূল্যবোধটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল এতদিন ধরে যে যে আপনি কাজ করছেন? আচ্ছা 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 আচ্ছা, আপনি মানে খুব মানে মানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আর কি। এরকম করে প্রশ্ন কেউ করে না। শোনেন, আমি ছোটকাল থেকে ধুতি পরি। আমার পরিবারে ধুতি পরার চল ছিল, কিন্তু প্যান্ট মানে আগে বলতো স্যুট, ওই প্যান্ট এগুলা। একদিন আমি 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 আমার দাদাকে বলেছিলাম যে আমাকে একটা স্যুট কিনে দেন। বলে না, যখন বড় হবি, অনেক উপযুক্ত হবি, তখন দিব। ঘটনা হলো, আমি চেয়েছি যে আমার মধ্যে একটা গ্রামের মানে ছাপ থাকুক। ঠিক সেই রকম ভাবে আমি প্রাণ থেকে চেয়েছি যে আমার জেলার, আমি যখন বড় হয়েছি, আমার জেলার এই লোক সংস্কৃতি সম্পদ, এর মধ্যে মানুষের জীবন কথা, মানুষের চরিত্র, এই মানে খাদ্যাভ্যাস, এর মধ্যে মানে আয়নার মতো, এই ক্ষণের মধ্যে আয়নার মতো সব কিছু ধরা পড়ে। তো লোকগীতিতে সব কিছু ধরা পড়ে। এই জিনিসটা আমি চেয়েছি, এই জিনিসটা একদম মানে বজায় থাকুক মানুষের মধ্যে। এই জন্য আমি এইটাকে আঁকড়ে ধরেছি। আপনার কখনো মানে আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে গান করছেন আপনি, এটা করে এখনকার দিনে সংসার টিকিয়ে রাখা কি সম্ভব? এক্ষেত্রে কি কোনো আরো কাউকে সরকারি উদ্যোগ আরো বেশি ভাবে, আমি শুধু সরকারি কেন বলবো, বেসরকারি উদ্যোগ আরো বেশি ভাবে কি প্রয়োজন ছিল? ঘটনা হলো, আমাদের জেলাতে আগে এতটা ছিল না। ওই 80-90-এর দশক থেকেই দেখা গেছে যে কিছু মানুষ এই গানের উপর নির্ভর করে সামান্য কিছু হয়তো এইটা সেটা, মানে বিশেষ করে ওই মানে ক্ষেত মজুর, মানে ছোট ছোট চাষি, এই অল্প জমি আছে, 1 বিঘা, 8 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা, এটা করতে তো সারা 12 মাস লাগে না। ওইটুকুনো করে আপনার গিয়ে গান বাজনা করে তার সংসার চলে যেত। আচ্ছা, আজকের দিনে আমরা দেখলাম, বর্তমান সময়ের কথা বলছি, শিল্পীরা ভাতা পাচ্ছে। এতে করে আমার মতে জিনিসটা ঠিক হলো না। কেননা আমি দেখলাম একটা অনুষ্ঠানে যদি কোনো শিল্পীকে ডাকা হয়, প্রথমেই বলে টাকা কত। আগে এটা ছিল না। আমরা সারা রাত গান বাজনা করে বাড়িতে এসে সারা রাত গান বাজনা করে বাতাসা প্রসাদ খেয়ে বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমায় থাকতাম।
এখন বলেন কত টাকা দিবে? হ্যাঁ, তো এই যে ভাতা পাচ্ছে, ওদের সঙ্গেও কথা বলে দেখেছি যে এটা দিয়ে সংসার চলে না, প্রাণের টানে গান করে চলাটাই ভালো। হ্যাঁ, এবং অনেকে শুধু গান করেই সংসার চলে এরকম সংখ্যা কম আছে। তার সঙ্গে একটা কিছু করতে হবে, আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কিভাবে টোটোওয়ালা, এরা তো আমাদের সম্পদ, মানে দলে, হ্যাঁ দলের ওরা শিল্পী। একেবারে আমি বলছি এই যে এখনকার মানুষের মধ্যে যে একটা চাহিদা, মানে চাহিদার প্যারাগ্রাফটা তো খুব, মানে চাহিদার গ্রাফটা তো খুব দিনে দিনে বাড়ে। তো আপনার কখনো মনে হয়নি যে এই গ্রামের মেঠোপথ ছেড়ে মাটির যে সুর সেটাকে বাদ দিয়ে একটু আধুনিক হই, একটু ভোগ বিলাসে, মানে ভোগবাদ যে দর্শন, সেখানে যাই, একটু চার চাকার একটু গাড়ি চড়ে ঘুরে বেড়াই? না 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 না, এরকম ব্যাপারটা না। আমি তো বলছি যে আমি ছোটকাল থেকেই আমি ওই মূলত কৃষক পরিবারের সন্তান। আমি ওই গ্রামের কথাই ভেবেছি, কৃষকের কথাই ভেবেছি। পরবর্তীকালে বৃহত্তর সমাজে মানে মিশতে পেরে দেখেছি সাধারণ মানুষের সঙ্গে থাকলে যেই মানে জিনিস মানে পাওয়া যায়, একটা প্রাণের একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জিনিস পাওয়া যায় সেটা হয়তো পাওয়া যায় কিনা আমি জানি না। আমি ওই জন্য ওই দিকে আমার ভাবনা চিন্তাই তেমন ছিল না, আমার এই দিকটাই চিন্তা ছিল সব। এই যে তরণীমোহন বিশ্বাস লোকশিল্পী হিসাবে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চলে, এটাতেই আপনি খুশি? আমি খুশি। সময় একদম শেষ, আরো দু তিনটে খুব সংক্ষেপে উত্তর নেব আপনার কাছ থেকে। সেটা হচ্ছে, একটা সময় আপনি যে গান করতেন তার মধ্যে একটা রাজনৈতিক ভাষ্য থাকতো বিভিন্ন জায়গায়, আমরা ছোটবেলা থেকেও শুনেছি। সেটা কি এখন আর করেন? না, করি না, না তা না। হ্যাঁ, আমি গিয়ে দেখেন মানে এখন যেহেতু বয়স হয়ে গেছে, হ্যাঁ এখন সব জায়গায় যেতে পারি না। যেমন সন্ধ্যার বিকালের পরে আমি টাউনে কোনোদিন আসি না। হ্যাঁ, চোখেরও একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো এই জন্য মানে গান লেখা কিন্তু বন্ধ নাই। গান আমি লিখে খাতা ভরে রাখছি, বুঝলেন। হ্যাঁ, মেলা ওই আপনার ওই 26,000 চাকরি গেল, এইটারও গান বানছি, ওই আপনার অভয়ার গানও বানছি। যখন মনে হয় বসে বসে ঘুটুর ঘুটুর পড়ি, হ্যাঁ পড়ি। তা এখন ঘটনা হচ্ছে সেটা কিন্তু আমি ছাড়ি নাই। রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আপনার কোনো স্মৃতি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আমি বুদ্ধবাবু কাছ থেকে একটা পুরস্কার আমি নিয়েছি। হ্যাঁ, বুঝলেন। তা তখন ওনার একেবারে এত কাছাকাছি গেছি, মানে উনি পারলে আমাকে এমন মাথায় ধরে আদর করেন, খুব ভালো এর এমন বলেছেন। এতে যে কত বড় একটা পাওনা, এটা আমি বলতে পারবো, ভাষায় বলতে পারবো। ঠিক ঠিক ঠিক। তরুণবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। এই যে দীর্ঘদিন আপনাদের যে সাধনা, এতদিনের পরিশ্রম, এই যে ভোগবাদের একেবারে হাতছানি থেকে নিজেকে এবং আপনাদের যারা টিম তাদেরকে সরিয়ে রাখা, আগামী দিনে এই লোকশিল্পের যাতে আরো বিস্তৃতি লাভ করে, মানুষের মধ্যে যে প্রথম থেকে আপনি বলছেন প্রাণের আর আনন্দের জন্য গান গায়, সেটাকে টিকিয়ে রাখবার জন্য আপনার বার্তা কি হবে? শোনেন, সেটা হলো, আপনারা জানেন যে
ছোট সময়ে আমার 2 ছেলেকে আমি সাজিয়ে গুজিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতাম। আপনার তন্ময়তা এখন খুব ভালো জায়গায় রয়েছে ও তন্ময় চিন্ময়কে, তাতে এখন তন্ময় আপনাদের আশীর্বাদে আমি আমার দর্শক যারা আছেন সবার কাছে আমি মানে বলছি আপনারা আশীর্বাদ করবেন। আমার ছেলেটা গানই করবে, চাকরি বাকরি করবে না, সব পড়াশোনা করেছে, অনেক এমএ টেমে বিএড ফিএড সব করেছে, গানই করবে, সে যেন গানে অনেক উন্নতি লাভ করতে পারে, এই আশীর্বাদ করবেন। আর তার পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে আহ, এই গতবার সারেগামাপাতে আমাদের রায়গঞ্জের একটি মেয়ে বনশ্রী বিশ্বাস, সেও আমার কাছে এই গান শিখেছে। হ্যাঁ, তারপরে আরো বেশ কয়েকটা ছেলে মেয়ে আছে, এবং কেউ যদি মানে শিখতে চায়, আমি বলি আমার তো আমি সব জানি না, তো আমি যতটুকুনো জানি আমি তাদেরকে মানে না করি না, আসুন আপনারা, দরজা খোলা, আমি আমার প্রাণ ঢেলেই আমি আপনাদেরকে যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করি। হ্যাঁ, এবং অনেকে আসেন, অনেকে শেখেন। হ্যাঁ, মানে এটাকেই আপনি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চান। অসংখ্য ধন্যবাদ তরুণীবাবু আমাদের সঙ্গে স্টুডিওতে আসবার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট লোকশিল্পী তরুণী মোহন বিশ্বাসের সঙ্গে। এই যে লোকশিল্প বা লোকসঙ্গীত যাই বলুন না কেন, যার সঙ্গে মাটির একটা নিজস্ব গন্ধ মাখা একটা আত্মিক যোগাযোগ রয়েছে, এটা শুধুমাত্র বাহ্যিক দিক থেকে দেখলে হবে না। এই যে প্রথম আলোচনা থেকে আমরা তরুণীবাবু বারবার বলছিলেন না যে এটা প্রাণের টান, এর জন্য একটা সাধনা করতে হয়। এই সাধনা ছাড়া এ তো শুধু গান নয়, গানের সঙ্গে মানে সরাসরি যুক্ত রয়েছে অনেক কথা, অনেক চিন্তা, অনেক চেতনা, অনেক তত্ত্ব। আগামী দিনে তরুণীবাবুর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আরো বিস্তৃতি লাভ করুক। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সেই শুভেচ্ছা বার্তা তার প্রতি জানিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.